হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 8 হিস্ট্রি চ্যাপ্টার 3-র গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আমি দিলাম। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে পড়তে হবে। চ্যাপ্টার 3টা অলরেডি আমি লাইন ভিত্তিক পড়িয়ে দিয়েছি, যারা দেখোনি প্লেলিস্ট ওপেন করে অবশ্যই দেখে নেবে। খুব ইম্পর্টেন্ট, যেভাবে আমি পড়িয়েছি পড়াটা যদি ঠিক করে ফলো করো অবশ্যই যে কোনো প্রশ্ন এলে নিজেরাই লিখতে পারবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করবো। আর প্রতিটা সাবজেক্টে আমি যা যা আলোচনা করেছি সব প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে নিই। সবার প্রথমের প্রশ্ন, ভিডিওটা লাইক শেয়ার করো। যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু সব 3 নম্বরের প্রশ্ন। 2 নম্বরও আসে, আবার 3 নম্বরেরও আসে। বেশিরভাগ 3 নম্বরই, বেশিরভাগ স্কুলে 3 নম্বরেই আসে প্রশ্নগুলো। যাই হোক, শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন, ইজারাদারি বন্দোবস্তের সমস্যাগুলি আলোচনা করো। উত্তর লিখব, 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হয়ে আসার পর জমিদার বা ইজারাদারদের সঙ্গে 5 বছরের জন্য নিলামের ভিত্তিতে যে জমি বন্দোবস্ত করে তা ইজারাদারি বা পাঁচশালা বন্দোবস্ত নামে পরিচিত। ইজারাদারি বন্দোবস্তের সমস্যাসমূহ এখানে লিখব। ইজারাদারি বন্দোবস্তের সমস্যাগুলি হলো, ড্যাশ দিয়ে লিখব, 1 নম্বর বা এ পয়েন্ট করে লিখব। অনেক সময় ইজারাদাররা গ্রামীণ সমাজের বাইরের লোক হওয়ায় তারা জমির সঠিক রাজস্ব নির্ণয় করতে ব্যর্থ হন। ফলে ধার্য রাজস্ব বাস্তব রাজস্বের চেয়ে বেশি হয়ে যেত। তাই ইজারাদারদের অনেককেই দেয় রাজস্ব শোধ করতে পারিনি। দেয় রাজস্ব মানে যে রাজস্বটা দেওয়ার কথা আর কি, সেটা দিতে পারিনি, সেটাই অনেকেই দেয় রাজস্ব শোধ করতে পারেনি। নেক্সট, 2 নম্বর পয়েন্ট, অতিরিক্ত বা বি পয়েন্ট, অতিরিক্ত রাজস্ব আদায় করার সময় কৃষকদের উপর ইজারাদারদের অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেতে থাকে। সি নম্বর দিয়ে লিখব, জমির মালিকানা বারবার বদল হওয়ার ফলে জমির সঙ্গে ইজারাদারদের কোনো নিবিড় যোগাযোগ গড়ে উঠত না। হলো, এইভাবে আনসারটা আমরা লিখব। নেক্সট, পরের প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষানীতির কুফলগুলি কি কি বা কি ছিল, অথবা প্রশ্নটা এভাবেও আসে, ঔপনিবেশিক শিক্ষানীতির মূল ত্রুটিগুলি কি ছিল। উত্তর, ইংরেজদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার ছিল ত্রুটিপূর্ণ। ত্রুটিসমূহ পয়েন্ট করে লিখব। ঔপনিবেশিক শিক্ষানীতির প্রধান লক্ষ্যই ছিল সমাজের কিছু মানুষকে ইংরেজি শিখিয়ে ঔপনিবেশিক প্রশাসনের সঙ্গে যুক্ত করে নেওয়া। নেক্সট, সর্বসাধারণকে শিক্ষার আলোতে আনার কোনো প্রচেষ্টা ছিল না। নেক্সট, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার উচ্চশিক্ষার মাধ্যম ছিল ইংরেজি, ফলে শিক্ষা ব্যবস্থার গণমুখী চরিত্র তৈরি হয়নি। নেক্সট, উপযুক্ত প্রায়োগিক প্রশিক্ষণ বা হাতে কলমে শেখার ব্যবস্থা না থাকায় শুধুমাত্র পুঁথিগত চর্চার উপরই শিক্ষা বিস্তারের নির্ভরশীল ছিল। নেক্সট, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রতি নির্বিচার সমর্থনের ফলে ভারতীয় প্রথাগত শিক্ষাচর্চা কমে অবলুপ্ত হয়েছিল। কারিগরি শিক্ষাচর্চা ও নারী শিক্ষার বিষয়টি ছিল অবহেলিত। হলো, নেক্সট, পরের প্রশ্ন, 10 শালা বন্দোবস্ত কোম্পানি কেন চালু করেছিল। উত্তর আমরা লিখব, ড্যাশ দিয়ে লিখব, লর্ড কর্নওয়ালিস 1789 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি বাংলা ও বিহার এবং 1790 খ্রিস্টাব্দে উড়িষ্যায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে জমিদারদের সঙ্গে 10 বছরের জন্য ভূমি বন্দোবস্ত করেছিলেন। একে 10 শালা বন্দোবস্ত বলা হয়। কোম্পানির পরিচালক সভার অনুমতি পেলে 10 শালা বন্দোবস্তকে চিরস্থায়ী করা হবে, এই ঘোষণাও করা হয়েছিল। 10 শালা বন্দোবস্ত প্রবর্তনের কারণ পয়েন্ট করে লিখব। 10 শালা বন্দোবস্ত প্রবর্তনের পূর্বে ইজারাদারি বা 5 শালা বন্দোবস্ত চালু ছিল। এই ব্যবস্থায় বেশ কিছু ত্রুটি দেখা দিয়েছিল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, অধিকাংশ ইজারাদারি গ্রাম সমাজের বাইরের লোক হওয়ার জন্য সঠিকভাবে রাজস্ব নির্ধারণ করতে পারেনি, ফলে অনেক ক্ষেত্রেই ধার্য রাজস্ব বাস্তব রাজস্ব আদায়ের থেকে বেশি হয়ে গিয়েছিল। সেই জন্য ইজারাদারদের অনেকেই দেয় রাজস্ব শোধ করতে ব্যর্থ হয়। তাই কোম্পানি ইজারাদারি ব্যবস্থার ত্রুটিগুলো দূর করতে 10 শালা বন্দোবস্ত চালু করেছিল। নেক্সট প্রশ্ন, উডের ডেসপ্যাচকে ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয়েছে কেন। উত্তর আমরা লিখব,
বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য 1854 খ্রিস্টাব্দে 19 জুলাই একটি নির্দেশনামা প্রকাশ করে। এই নির্দেশনামায় চার্লস উডের প্রতিবেদন নামে খ্যাত ছিল। চার্লস উডের, এটা উডের হবে, উডের সুপারিশ পয়েন্ট করে লিখব। উডের নির্দেশনামা বা সুপারিশগুলি হলো: 1 নম্বর, বোম্বাই, কলকাতা, মাদ্রাজ একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বা প্রতিষ্ঠা করা। নেক্সট, শিক্ষার প্রসারের জন্য স্বতন্ত্র শিক্ষা বিভাগ গঠন করা। নেক্সট, দেশীয় ভাষার মাধ্যমে সাধারণ শিক্ষা প্রদান করা ইত্যাদি। চার্লস উডের নির্দেশনামার ফলে 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই, মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1858 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত যেখানে বিদ্যালয়ের সংখ্যা ছিল মাত্র 169টি, সেখানে 1882 খ্রিস্টাব্দের মধ্যে সারা ভারতে সরকারি বিদ্যালয়ের সংখ্যা ছিল 1363টি। এই ভারতীয় শিক্ষার ইতিহাসে এটি ছিল অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। এই জন্য উডের নির্দেশনামাকে শিক্ষার মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হয়েছে বা বলা হয়। ক্লিয়ার? নেক্সট, মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব কি? উত্তর আমরা লিখব। মেকলে মিনিট পয়েন্ট করে লিখব। টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলের ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয়। তিনি প্রাচ্যের শিক্ষা ও সাহিত্য চর্চাকে হেয় করে ভারতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্যই অর্থ বরবাদ করা উচিত বলে মনে করেছিলেন। নেক্সট প্রশ্ন, কবে কেন উডের নির্দেশনামা জারি হয়? উত্তর লিখব। চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে উডের নির্দেশনামা একটি গুরুত্বপূর্ণ বিষয়। উডের নির্দেশনামা পয়েন্ট করে লিখব। সময়কাল 1854 খ্রিস্টাব্দে উডের নির্দেশনামা জারি হয় কারণ বিভিন্ন স্কুল কলেজ পাঠ্যক্রমের মধ্যে সামঞ্জস্য বিধান, ভারতের শিক্ষা বিস্তার, শিক্ষা ব্যবস্থার কাঠামো গড়ে তোলা প্রভৃতি উদ্দেশ্যে উডের নির্দেশনামা জারি করা হয়। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে এই নির্দেশনামাকে ম্যাগনা কার্টা বা মহাসনদ বলে। নেক্সট, চার্লস উড কে ছিলেন? তিনি কেন স্মরণীয়? উডের প্রতিবেদন কি? উত্তর লিখব। স্যার চার্লস উড ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। উডের প্রতিবেদন পয়েন্ট করে লিখব। উড 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা বিস্তারের সার্বিক পরিবর্তনের জন্য একটি নির্দেশনামা পেশ করেন। এটা উডের প্রতিবেদন নামে পরিচিত। একে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মহাসনদ বলেও অভিহিত করা হয়। এই নির্দেশনামার উপর ভিত্তি করে ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো গড়ে ওঠে। ক্লিয়ার? নেক্সট আমরা একটা টিকা নেব, সেটা হচ্ছে হান্টার কমিশন। ওকে, হান্টার কমিশনে আমরা লিখব 1882 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড রিপন শিক্ষাবিদ স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করেন। এই কমিশন হান্টার কমিশন নামে পরিচিত। হান্টার কমিশনের উদ্দেশ্য, এখানে লিখব। হান্টার কমিশন গঠনের উদ্দেশ্য ছিল: 1 নম্বর, চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা কতটা কার্যকর হয়েছে তা খতিয়ে দেখা এবং পরবর্তী পর্যায়ে শিক্ষা বিস্তার সম্পর্কে সুপারিশ করা।
সুপারিশ পয়েন্ট করে আমরা লিখব, স্যার হান্টার সারা দেশে অনুসন্ধান করে প্রচুর তথ্য সংগ্রহের পর 1883 খ্রিস্টাব্দে তার সুপারিশ পেশ করেন। হান্টার কমিশনের সুপারিশগুলো হলো নিম্নরূপ: 1 নম্বর, প্রাথমিক শিক্ষার দায়িত্ব জেলা বোর্ড ও পৌরসভাগুলির হাতে অর্পণ করা। 2 নম্বর, সরকারি সাহায্যে প্রতিটি বিদ্যালয়ে গ্রন্থাগার প্রতিষ্ঠা করা। 3 নম্বর, শিক্ষাক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের অবসান, পরিচালনার ভার বেসরকারি সংস্থার হাতে অর্পণ করা। ফলাফল: হান্টার কমিশনের সুপারিশ অনুসারে বড়লাট লর্ড রিপন প্রাথমিক শিক্ষার দায়িত্ব পৌরসভা ও স্থানীয় বোর্ডের হাতে ছেড়ে দেন। দ্যাটস ইট। এতটা লিখবো তাহলেই হবে। এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ো। নেক্সট ভিডিও আসবে তোমাদের আজকে। এখনের জন্য এইটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো। পরপর তোমাদের ভিডিও থাকবে, তো নোটিফিকেশান অন রাখবে, চ্যানেলে চোখ রেখো। খুব ভালো থেকো। টাটা।